কিরে, সব ভালো আছিস তো? হ্যাঁ, সব পড়াশোনা করছিস না করছিস না? প্র্যাকটিস করছিস? ঠিক আছে, প্র্যাকটিস কর, নাহলে কিন্তু হবে না। আর বিবিধ প্রশ্নগুলো ভালো করে করবি, ঠিক আছে? তো আজকে আবার নতুন শুরু হচ্ছে একটা। তো বিবিধ প্রশ্নই চলবে এখন। এখন তো নতুন করে শেখানোর কিছু নেই। তো ভালো করে প্র্যাকটিস করো। আবার সামনের সপ্তাহে তোমাদের আবার পরীক্ষা আছে বলছে। তো পরীক্ষা দিতে গেলে এরকমই সব থাকবে পরীক্ষায়, ঠিক আছে? তো করো, প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো আজকে শুরু করি। আজকে হচ্ছে প্রথম অঙ্কে আছে, 1 নম্বরে আছে এক নম্বরে আছে সাতের প্রকৃত ভগ্নাংশের মান 1 অপেক্ষা ড্যাশ। প্রকৃত ভগ্নাংশের মান 1 অপেক্ষা ড্যাশ। পয়ের ফলা প্রকৃত ভগ্নাংশের মান 1 অপেক্ষা ড্যাশ। ড্যাশের কি লিখতে হবে? কম না বেশি, বা অথবা বড় না ছোট। 1 অপেক্ষা কম। প্রকৃত ভগ্নাংশের মান 1 অপেক্ষা কম, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশের মান 1 অপেক্ষা কম। অপ্রকৃত ভগ্নাংশের মান 1 অপেক্ষা বেশি। বোঝা গেল? প্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে 1 অপেক্ষা কম, অপ্রকৃত ভগ্নাংশের মান 1 অপেক্ষা বেশি, ঠিক আছে? 2 নম্বরে যাই। 2 নম্বরে আছে 7/2 পূর্ণ 1/2 এর মান ড্যাশ। এটাকে আমাকে করতে হবে 7/1/2 সমান হচ্ছে 5/2। এটার মানে হচ্ছে 7/5/2। এটার মানে হচ্ছে 7/5/2 সমান হচ্ছে 7 গুণ 2 আর 5 সমান 14/5 সমান হচ্ছে 2 পূর্ণ 4/5, ঠিক আছে? তাহলে এর মান হচ্ছে 2 পূর্ণ 4/5 হলো। নেক্সট আছে 3 নম্বর। 3 নম্বরে আছে 3.2 লিটার ভাগ 8। 3.2 লিটার ভাগ 8 সমান হচ্ছে 3.2 ভাগ 8.0, যত হবে তত লিটার। ওকে, সমান হচ্ছে 32/80। এবার 32কে 80 দিয়ে ভাগ করো, 0 দশমিক দাও, তাহলে 0 পাবে। 320 সমান হচ্ছে 0.4 লিটার। তাহলে এখানে ড্যাশে হবে 0.4 লিটার। বোঝা গেল?
এবার চলো 4 নাম্বার। 4 নাম্বারে আছে 0.39 এবং 0.4 এর মধ্যে বড় কোনটা? ঠিক আছে, কী করে দেখব? এখানে দেখো 0.39, দশমিকের পর কটা রয়েছে? দুটো। আর এখানে 0.4, 4-এর পর কটা রয়েছে? একটা। দশমিকের পর কটা রয়েছে? একটা। তাহলে এখানে দুটো করে নাও। তাহলে এটা হলো কত, এটা হলো কত, কোনটা বড় হলো? 0.4টা বড়, 0.4। ঠিক আছে। 5 নম্বর, 2.5 এর অনন্যক কী হবে? ড্যাশ। 2.5-এর অনন্যক হচ্ছে 1/2.5। 2.5-এর অনন্যক হচ্ছে 1/2.5 সমান হবে 1/25 সমান হবে 1 গুণ 10^25। 1 গুণ 10^25। কাটো, সমান হচ্ছে 2/5, সমান হচ্ছে 2/5। এটা হচ্ছে 5 নাম্বার। এরপর দেখো 6 নাম্বার। 6 নাম্বার আছে 6 নম্বরে আছে 6.2 এবং ড্যাশ এর গুণফল 9.3। 6.2 এবং ড্যাশ এর গুণফল 9.3। তাহলে কী করতে হবে? গুণফলটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9.3 ভাগ 6.2, 9.3 ভাগ 6.2। দেখো দুটোতেই দশমিকের পর দুটো করে একটা করে আছে অঙ্ক, তাহলে উড়িয়ে দাও। তার মানে হচ্ছে 93 ভাগ 62। এবার 93কে 62 দিয়ে ভাগ করো, একবার যাবে 62, 1, এটা যাচ্ছে না, দশমিক দাও, 0 পাবে, 5 বার যাবে, মিলে গেল, সমান হচ্ছে 1.5। তাহলে এখানে কী হবে? 1.5। ঠিক আছে, বেশ। 6 নম্বর হলো। এবার 7 নাম্বার। এটা হয়েছে খুব সহজ ছিল আজকে অঙ্কগুলো। 7 নম্বরে যাই। 7 নম্বরে হচ্ছে 7 নম্বর হচ্ছে কত টাকার 2/15 1.20 টাকা। কত টাকার, কত টাকা থাকলে কী করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 1.20 ভাগ 2/15, 1.20 ভাগ 2/15 সমান হবে 120/100 গুণ 15/2। 120/100 গুণ 15/2। এই শূন্য কেটে গেল, এটা হলো 2 6 12, 2 3 6 সমান হচ্ছে 3 ×
9 টাকার, সমান হচ্ছে 9 টাকার। হলো? তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অতএব 9 টাকার 2/15 অংশ 1.20 টাকা। ঠিক আছে, এটা হলো 7 নাম্বার। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে আছে কোন সংখ্যার 1/4 অংশ তার 1/5 অংশের চেয়ে 3 বেশি। কোন সংখ্যার 1/4 অংশ তার 1/5 অংশের চেয়ে 3 বেশি। তাহলে ধরিলাম সংখ্যাটি সমান 1 অংশ, ধরিলাম সংখ্যাটি সমান 1 অংশ। এবার 1/4 অংশ তার 1/5 অংশের চেয়ে কত বেশি? তা লিখব 1/4 অংশ কমা 1/5 অংশের চেয়ে 1/4 বিয়োগ 1/5 সমান, বিয়োগ করো 20। একের 20 বেশি। ঠিক আছে, 1/4 অংশ 1/5 অংশের চেয়ে কত বেশি? 1/20 বেশি। তাহলে আমাদের 1/20 মানেই হচ্ছে 3। তাহলে 1/20 অংশ সমান হচ্ছে 3। 1/20 অংশ সমান হচ্ছে 3। অতএব 1 অংশ সমান হবে 3 ভাগ 1/20 সমান হচ্ছে 3 গুণ 20 সমান 60। তাহলে 1 অংশ মানে হচ্ছে আমাদের সংখ্যাটি। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি 60। অ্যান্সার হয়েছে। এটা গেল 8 নাম্বার। এবার আসবে 9 নাম্বার। 9 নাম্বার আছে 9 নাম্বার আছে একটি দেওয়াল ঘড়িতে 6টার ঘন্টা বাজতে 6 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 11টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? একটি দেওয়াল ঘড়িতে 6টার ঘন্টা বাজতে 6 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 11টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? ঐকিক নিয়ম এটা হচ্ছে ঐকিক নিয়ম। এখানে দেখো, এই যে ঘন্টা বাজার জন্য কোনো সময় লাগে না, সময়টা লাগছে বিরতির জন্য। তাহলে এখানে লিখতে হবে 6 বিয়োগ 1 সমান 5 বার বিরতিতে সময় লাগে 6 সেকেন্ড। কেন না? 6 বার ঘন্টা বাজলে 5 বার থামতে হয়, ব্রেক। ঠিক আছে, 6 বার ঘন্টা বাজলে 5 বার থামতে হয়, 2 বার ঘন্টা বাজলে 1 বার থামতে হয়। এবার ঐকিক নিয়ম, অতএব 1 বার বিরতিতে সময় লাগে 6/5 সেকেন্ড। 1 বার বিরতিতে সময় লাগে 6/5 সেকেন্ড। এবার কি? 11টার ঘন্টা। তাহলে 11টার ঘন্টা মানে 11 বিয়োগ 1 সমান 10 বার বিরতিতে সময় লাগে 6 গুণ 10/5 সেকেন্ড। 5 কেটে দাও, 10 কেটে 2 লেখো, সমান হচ্ছে 12 সেকেন্ড। সমান 12 সেকেন্ড। তাহলে অ্যান্সার কী হবে?
অ্যান্সার হচ্ছে অতএব নির্ণেয় 11টার ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগবে। অ্যান্সার 11টার ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগবে। এটা হচ্ছে 9 নম্বর। তাহলে বোঝা গেল কি ব্যাপারটা হলো। ব্যাপারটা হচ্ছে যে ঘন্টা বাজার জন্য সময়টা নয়, সময়টা হচ্ছে থামার জন্য বা বিরতির জন্য। এবার যতবার ঘন্টা হবে বিরতি হবে তার থেকে একবার কম, যতবার ঘন্টা বাজবে বিরতি হবে তার থেকে একবার কম। তাহলে 6 বার ঘন্টা বাজলে বিরতি হবে 5 বার, 11 বার ঘন্টা বাজলে বিরতি হবে একবার 10 বার, কম মানে 10 বার। তাহলে 5 বার বিরতিতে সময় লাগে 6 সেকেন্ড, একবার বিরতিতে কত, 10 বার বিরতিতে কত, 12 সেকেন্ড। তাহলে অতএব 11টার ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগবে। হয়ে গেল। এবার চলো 10 নম্বরে। 10 নম্বরে কী আছে দেখো। 10 নম্বরে আছে একটি শিবিরে 1200 জন লোকের 100 দিনের খাদ্য ছিল। একটি শিবিরে 1200 জন লোকের 100 দিনের খাদ্য ছিল। 55 দিন পর 300 জন লোক সেখান থেকে চলে গেলে বাকি খাদ্য অবশিষ্ট লোকের কতদিন চলবে? একটি শিবিরে 1200 জন লোকের 100 দিনের খাদ্য ছিল। 55 দিন পর 300 জন লোক সেখান থেকে চলে গেল, তাহলে বাকি খাদ্য অবশিষ্ট লোকের কতদিন চলবে? এটা ঐকিক নিয়ম। তাহলে দেখো প্রথমে খাদ্য ছিল কতদিন? 100 দিনের। 55 দিন পর বলতে 55 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 1200 জনের আর কদিন চলবে? তাহলে 1200 জনের চলবে 100 বিয়োগ 55। 100 দিন ছিল, তার মধ্যে 55 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 100 বিয়োগ 55 সমান হচ্ছে 45 দিন। তাহলে 1200 জনের চলে 45 দিন। এবার একজনের কদিন চলবে? বেশি চলবে, তার মানে হবে কত? 45 গুণ 1200, 45 গুণ 1200 দিন। এবার কি? এবার হচ্ছে কতজন লোক চলে গেছে? 1200 ছিল, 300 চলে গেছে, তাহলে আছে কত? 900। তাহলে 900 জনের চলবে কত? কম চলবে, 45 গুণ 1200 বাই 900 দিন। এখানে দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য কেটে দাও, হলো 9 কেটে দাও, একবারে 45 কেটে 5 লেখো, সমান হচ্ছে 60 দিন। তাহলে ওই 45 দিনের খাবারে বাকি লোকেদের কদিন চলবে? 60 দিন চলবে। তাহলে উত্তর হবে অতএব নির্ণেয় বাকি খাদ্যে অবশিষ্ট লোকের 60 দিন চলবে। 60 দিন চলবে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে। ঐকিক নিয়ম ছিল কি? 1200 জন লোকের 100 দিনের খাদ্য, 55 দিন পর মানে 55 দিন খাওয়া হয়ে গেছে, 55 দিন অলরেডি খাওয়া হয়ে গেছে। তাহলে ওই 55 দিন খাওয়া হয়ে গেছে মানে তার ওই 55 দিনের খাবারটা নেই, তাহলে কদিনের খাবার আছে? তাহলে আর খাবার আছে 55 বিয়োগ 100 থেকে, 100 থেকে 55 বিয়োগ করে যত হবে তত দিনের খাবারটা আছে, তার মানে 45 দিনের খাবার আছে।
তাহলে 45 দিন চলবে। আর এবার কি হয়েছে, এবার হয়েছে তাহলে 45 দিন চলে, এবার একজনের চলে কদিন, আর এবার 1200 জন ছিল, 300 জন চলে গেছে, আমরা 900 জন আছে, তাহলে এই 900 জনের ওই 45 দিনের খাবারটা কদিন চলবে, 60 দিন চলবে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা নাম্বার 10 হয়ে গেল। এবার চলো 11 নম্বর। 11 নম্বর আছে, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 3600 বর্গমিটার, বাগানটির পরিসীমা কত? একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 3600 বর্গমিটার, বাগানটির পরিসীমা কত? বর্গাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা বের করতে হয়। তাহলে পরিসীমা বের করতে গেলে আমাদের ফার্স্ট চাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বাগানটির বাহুর দৈর্ঘ্য সমান কি? ক্ষেত্রফলের বর্গমূল। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে বলা হয় বর্গমূলের চিহ্ন, এটাকে বলা হয় বর্গমূলের চিহ্ন। এর ভেতরে লিখব 3600। এইবার কি করতে হয় দেখো, এই 3600কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মৌলিক উৎপাদকে। 1800, 900, 450, 225, 45, 9, 3, এগুলো হচ্ছে উৎপাদক, মৌলিক উৎপাদক। এটাকে আমরা লিখবো এরকম 2 × 2 × 2 × 2 × 5 × 5 × 3 × 3, এই হলো। এবার দেখো এই প্রত্যেক জোড়ার জন্য একটা করে আসবে, তাহলে এখানে 2 কটা আসবে? একটা, দুটো, দুটো জোড়ার জন্য দুটো, × 5 × 3। আর রুট চিহ্নটা থাকবে না, এই রুট চিহ্নটা, বর্গমূলের চিহ্নটা এখানে থাকবে না, কারণ দুটোর জন্য একটা নিয়ে নিয়েছি, দুটোর জন্য একটা নিয়েছি, দুটোর জন্য একটা নিয়েছি, দুটোর জন্য একটা নিয়েছি। ঠিক আছে, এইবার এই কটাকে গুণ করে দাও, 60। এখানে এককটা কি হবে? শুধুমাত্র ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, তাহলে বাকিগুলো সব হচ্ছে শুধু একক, তাহলে এটা হয়ে যাবে মিটার। হলো, তাহলে বাগানটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। ওকে, এবার কি হবে? এবার অতএব পরিসীমা, সমান হচ্ছে 4 × বাহু সমান 4 × 60 সমান হচ্ছে 240 মিটার। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় বাগানটির পরিসীমা বাগানটির পরিসীমা 240 মিটার। ঠিক আছে, এটা হলো 11 নম্বর। তাহলে প্রথমে ক্ষেত্রফল দেওয়া আছে, কী করতে হবে? বাহু বের করতে হবে। বাহু বের করতে গেলে কী করতে হয়? ক্ষেত্রফলের বর্গমূল। বর্গমূলের ব্যাপারটা কীভাবে বুঝতে পারলে? বর্গমূলের ব্যাপারটা হচ্ছে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে, করে দেখবে সব উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় আছে, জোড়ায় জোড়ায় যতগুলো জোড়া হবে একটা করে আসবে, প্রত্যেক জোড়ার জন্য একটা দিয়ে যত হবে তত। তাহলে 11 নম্বর হয়ে গেল। এবার চলো নাম্বার 12, 12 নম্বর। 12 নম্বর আছে, 12 নম্বর আছে ট্র্যাপিজিয়াম কাকে বলে? ট্র্যাপিজিয়াম কাকে বলে? ট্র্যাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে ট্র্যাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের
কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে। তাহলে কি লিখব? যে চতুর্ভুজের কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে। ট্র্যাপিজিয়াম বলে। ঠিক আছে, যে চতুর্ভুজের কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে। ছবিটা দেখো, ছবিটা হচ্ছে এরকম, ছবিটা হচ্ছে এরকম, এইটা এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এই বাহুটা কিন্তু সমান্তরাল নয়। এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম। তাহলে কি বললাম? এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, এইটার এটা এ বি সি ডি। এখানে এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম যার এডি এবং বিসি বাহু সমান্তরাল। ঠিক আছে, তাহলে ট্র্যাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে। হয়েছে? হলো। এবার চলো 13 নম্বরে। 13 নম্বরে আছে বার্ষিক শতকরা কত হার সুদে টাকা ধার দিলে 10 বছরে দ্বিগুণ পাওয়া যাবে? 10 বছরে দ্বিগুণ পাওয়া যাবে। তার মানে আসল কত? আসল যাই দাও সেটা 10 বছর পর দ্বিগুণ পাওয়া যাবে, মানে সুদে আসলে ডবল হয়ে যাবে। তাহলে এখানে যে কোনো একটা আসল ধরে নাও। তাহলে ধরিলাম আসল সমান 100 টাকা। ধরিলাম আসল 100 টাকা। তাহলে ফেরত পাওয়া যাবে মানে কি? দ্বিগুণ পাওয়া যাবে মানে কি? সুদ আসল সমান হচ্ছে 2 গুণ 100 সমান 200 টাকা। এই 200 টাকা ফেরত পাওয়া যাবে। তাহলে সুদ কত? সুদ সমান হচ্ছে 200 বিয়োগ 100 সমান হচ্ছে 100 টাকা। আর সময় কত? সময় হচ্ছে 10 বছর। ঠিক আছে, এবার আমাকে কি বের করতে হবে? সুদের হার। তা লিখব সুদের হার সমান কি? সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময় সমান হচ্ছে 100 ইন্টু 100। সুদ হচ্ছে 100 ইন্টু 100, আবার আসল হচ্ছে 100 ইন্টু সময় হচ্ছে 10। তাহলে এই 100 কেটে দিলাম, এটা কাটলো সমান হচ্ছে 10%। সুদের হার হচ্ছে 10%। তাহলে কি লিখবো? বার্ষিক শতকরা কত হার সুদে টাকা ধার নিলে 10 বছরে দ্বিগুণ পাওয়া যাবে? তাহলে অ্যান্সার লিখব বার্ষিক শতকরা 10 টাকা
হার সুদে টাকা ধার দিলে। অতএব নির্ণেয় বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে, বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে টাকা ধার দিলে 10 বছরে দ্বিগুণ পাওয়া যাবে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই গেল 13 নম্বর। এবার হচ্ছে 14 নম্বর। 14 নম্বর আছে রামের আয় শ্যামের চেয়ে 10% বেশি হলে রামের আয়ের শতকরা কত কম? রামের আয় শ্যামের চেয়ে 10% বেশি হলে রামের আয়ের শতকরা কত কম? তাহলে কী হবে এটা? এখানে দেখো, রামের আয় শ্যামের আয়ের চেয়ে 10 টাকা বেশি, 10% বেশি। তাহলে এখানে কার আয় কম? শ্যামের আয়। কত কম? তাহলে শ্যামের আয় কত লিখবো? ধরিলাম শ্যামের আয় সমান 100 টাকা। ধরিলাম শ্যামের আয় 100 টাকা। এবার কি? রামের আয় হচ্ছে 10% বেশি, মানে 10 টাকা বেশি। অতএব রামের আয় সমান হবে 100 যোগ 10 সমান হচ্ছে 110 টাকা। 110 টাকা। এবার দেখো, তাহলে রামের আয় যখন 110 টাকা তখন শ্যামের আয় কত কম? 10 টাকা কম। রামের আয় যখন 110 টাকা তখন শ্যামের আয় 10 টাকা কম। ঠিক আছে, এটা লিখতে হবে। এ পথে আর হবে না, পরে পরে নেক্সট পেয়ে যাবে। তাহলে এখানে লিখব রামের আয় 110 টাকা হলে শ্যামের আয় 10 টাকা কম। রামের আয় 110 টাকা হলে শ্যামের আয় 10 টাকা কম। মানে 100 টাকায় কত কম? অতএব রামের আয় 1 টাকা হলে শ্যামের আয় 10/110 টাকা কম। এবার রামের আয় 100 টাকা হলে শ্যামের আয় 10 × 100/110 টাকা কম। এই শূন্য কেটে দাও, আর কাটবে না। সমান হচ্ছে 100/11 টাকা কম। সমান হচ্ছে 9×1=11। 9×1=11 টাকা কম। এটাই হচ্ছে শতকরা। 100 টাকায় 9×1=11 টাকা কম। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় শ্যামের আয়
আয় রামের আয়ের রামের আয়ের 9.11% কম। শ্যামের আয় রামের আয়ের 9.11% কম। এটা হচ্ছে উত্তর। হয়েছে? এটা হলো 14। এবার হচ্ছে 15 নম্বর। 15 নম্বর আছে সিম্পলিফাই, সরল। কী আছে দেখো, 6 - 5, তারপর প্রথম বন্ধনী 1.1/5 বিয়োগ 3/5 ভাগ থার্ড ব্র্যাকেট 4 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 2 ভাগ প্রথম বন্ধনী 2 বিয়োগ 2/5। প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। প্রথম হচ্ছে প্রথম বন্ধনী কাজ, তাহলে 6 - 5, এটা হবে 6/5 বিয়োগ 3/5 ভাগ 4 বিয়োগ 2 ভাগ, এটা 5 হবে 10 বিয়োগ 2। পরের লাইন সমান 6 - 5, এটা হবে 6 বিয়োগ 3 ভাগ তৃতীয় বন্ধনী 4 বিয়োগ 2 ভাগ 8/5 সমান হবে 6 বিয়োগ 5। এখানে দেখো কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন না থাকলে কি লিখতে হয়, এর 3/5 ভাগ 4 বিয়োগ 2 গুণ 5/8 হয়ে যাবে, ভাগটা গুণ হয়ে গেল, 2 × 4 = 8। এখানে দেখো 6 - 5 গুণ 3/5, এ দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে, এর আছে, তার মানে এটা গুণই হয়ে যাবে, ভাগ উল্টানোর কোনো ব্যাপার নেই, ভাগ তৃতীয় বন্ধনী 4 বিয়োগ 5/4, এখানে এই 5 5 কেটে যাবে, সমান হবে 6 বিয়োগ 3 ভাগ এটা 4, 16 বিয়োগ 5 হয়েছে, সমান 6 বিয়োগ 3 ভাগ 9/4 সমান হচ্ছে 6 বিয়োগ 3 গুণ 4/9, এই 3/9 এখানে লিখছি না, এখানে লিখুন, এখানে লিখি, সমান হচ্ছে 6 বিয়োগ 4/3 সমান 3, 18 বিয়োগ 4 সমান হচ্ছে 14/3 সমান হচ্ছে 4.2/3। এটা হচ্ছে সরলের অ্যান্সার। 4 3 12 13 14, 14/3 4.2/3, এটা হলো সরলের অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল। এই অঙ্কগুলো ভালো করে দেখবে, সরলটাও ভালো করে দেখবে, ভালো সরল আছে। ওকে, চলো এবার কতদূর কী করেছো তোমরাই জানো, দেখবে যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করে নেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাস।